হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজিটা, ওটা শেয়ার করো। আচ্ছা, ওই এমআই এর ইসিজিটা আগে শেয়ার করো তো, ইনফিরিয়র এমআই এর ইসিজিটা আগে শেয়ার করো। হ্যালো, শোনো, কয়েকটা বেসিক কথাবার্তা বলি। হ্যাঁ, হ্যালো। ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে ধরে নাও এই ইসিজিটা তো, এটা তো ইনফিরিয়র এমআই, এসটি এলিভেশন আসছে এটাতে, তাই না? তো এটা ধরে নাও আপাতত যে একটা নর্মাল ইসিজি। তাহলে নর্মাল এক্সরে সম্বন্ধে যেরকম আজকে বলছি, একটা ইসিজি দিলে কি কি জিনিস তোমাদেরকে দেখতে হবে। ইসিজিটার রেট, রিদম, আর কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। অ্যাবনর্মালিটি থাকলে সেগুলো কন্টিজিউয়াস লিড কিনা। এর আগের দিন বলে দিছিলাম যে 1 আর এভিএল হচ্ছে হাই ল্যাটেরাল, এগুলো দুইটা একসঙ্গে কন্টিজিউয়াস লিড। ইনফিরিয়র লিড বলছিলাম 2-3 এভিএফ, এগুলা হচ্ছে কন্টিজিউয়াস লিড, এবং এগুলা হচ্ছে লিম্ব লিড। মানে এগুলোর ইয়েগুলো, লিডগুলো হাতে লাগায়। আর V1 থেকে V6 হচ্ছে চেস্ট লিড। এগুলো সব রিপ্রেজেন্ট করতেছে মেইনলি আপাতত লেফট ভেন্ট্রিকলকে। রাইট ভেন্ট্রিকলেও দেখা যায়, সেটা নিয়ে কথা নাই। তাহলে ইসিজির মধ্যে আমরা দেখব রেট আছে কিনা, মানে রেটটা কেমন, রিদমটা কিরকম, আর হচ্ছে যে ইসিজিটাতে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। রেট আর রিদম এটা দেখো নিচে, প্রথমে কি লিড আছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে এভিআর। এভিআরটা উল্টানো, কারণ এটা হার্টের, এটা যাই হোক, কেন উল্টানো ওটা দরকার নেই। এভিআর, তারপরে এভিএল, এভিএফ, তারপরে V1, V2, V3, V4, V5, V6। আর একদম নিচে লেখা আছে 2, দেখতে পাচ্ছ নিচেরটা, একদম নিচে যে লম্বা লাইনটা, এটাকে বলা হয় লং লিড 2, অথবা এটার আরেকটা নাম আছে রিদম স্ট্রিপ। লং লিড 2 অথবা রিদম স্ট্রিপ। তাহলে রেট বা রিদম গোনার জন্য এই লিডটা বেস্ট, লং লিড 2। সেই জন্য ইসিজির নিচে একটা লম্বা, উপরে যেমন দেখো লিড 2 তে মাত্র 2টা কমপ্লেক্স দেখা যাচ্ছে, কিন্তু এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা কমপ্লেক্স দেওয়া। আর ইসিজির মানে লং লিড 2 বা রিদম স্ট্রিপের একদম সামনে একটা বাক্সের মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। ওই বাক্সটা হচ্ছে ক্যালিব্রেশন। এই বাক্সটা এখন যে সাইজটা দেখাচ্ছে এটা হচ্ছে নর্মাল সাইজ। অনেক সময় এইটার অর্ধেক বা ছোট বক্স দেখা যায়, সেটা খেয়াল করতে হবে। তাহলে রেট আর রিদম কেমনে গুনতে হয় ওগুলা আশা করি শিখাইতে হবে না, শিখাতে পারবো না এখন। না জানলে কালকে রেজিস্ট্রারদের কাছ থেকে শুনে নিও বা বই পড়ে নিও, বুঝছো? তারপরে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। আজকে যেমন এক্সরেতে বলছিলাম যে লাংস, হার্ট, ডায়াফ্রাম, ট্র্যাকিয়া, বোনস, এইখানে হচ্ছে কমপ্লেক্স গুলো, এক একটা হচ্ছে কমপ্লেক্স। আমরা যদি ইনফিরিয়র লিড মানে নিচের লিডটাই দেখি, সামনে একটা ছোট্ট জিনিস আছে, এখানে তো পয়েন্টার তো দেখাতে পারতেছি না। আপওয়ার্ড ডিফ্লেকশন, এটা হচ্ছে পি ওয়েভ। এগুলা তো চিনো মনে হয় নাকি? পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, তারপরে টি ওয়েভ, কোনটা কি এগুলা চিনো? জি ম্যাম। ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে ওইটাই। তাহলে কি কি অ্যাবনর্মালিটি থাকতে পারে? পি ওয়েভটা আগে দেখতে হবে যে পি ওয়েভ সবগুলা লিডে আছে নাকি নাই। পি ওয়েভ দেখতে হবে, পি ওয়েভ আছে নাকি নাই। পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে দুইটা কন্ডিশনে, মানে সব লিডে, একটা দুইটা না। যেমন ধরো তোমার যদি একটোপিক বিটস থাকে, সেটার কনফিগারেশন কিন্তু নর্মাল কিউআরএস এর মতো হয় না, সেটা একটু বিজার বা অ্যাটিপিক্যাল হয়। সেই জন্য সবগুলা লিডে
মানে সবগুলা কমপ্লেক্সে। ধরো তুমি এখন পি ওয়েভ আছে কি নাই দেখতে চাচ্ছ, পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে মেইনলি দুইটা কন্ডিশনে, অনেক কন্ডিশনেই থাকে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে দুইটা জানতে হবে। একটা হচ্ছে এসভিটি অথবা সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আরেকটা এট্রিয়াল ফিব্রিলেশন। এই দুইটা কন্ডিশন হইলে রিদম স্ট্রিপ মানে নিচের যে লং লিড টু, সেখানে দেখবা যে প্রত্যেকটা কমপ্লেক্সেই কোনোটাই কিউআরএস এর সামনে পি ওয়েভ নাই। দুইটার মধ্যে ডিফারেন্স কি, এসভিটির রিদমটা হচ্ছে রেগুলার আর এট্রিয়াল ফিব্রিলেশনের রিদমটা হচ্ছে ইরেগুলার। আরো স্পেসিফিক্যালি যদি বলি ইরেগুলারলি ইরেগুলার, মানে কোনোটার সঙ্গে কোনোটা মিল নাই। এটা হচ্ছে কারণ, আচ্ছা কেন হচ্ছে সেটা পরে বলবো। তাহলে পি ওয়েভ অ্যাবনর্মালিটির মধ্যে একটা হচ্ছে অ্যাবসেন্ট পি ওয়েভ। অ্যাবসেন্ট পি ওয়েভ হতে পারে এসভিটি অথবা এট্রিয়াল ফিব্রিলেশনে, এই দুটাতেই সাধারণত ট্যাকিকার্ডিয়া থাকে, মানে রেট বেশি থাকে। রেট কেমনে গুনতে হয় ওটা কিন্তু ইসিজিতে দেখতে চাবো ভাইভা টেবিলে বসে, তো শিখে নিবা। এসভিটিতে রিদম গুলো রেগুলার থাকবে, এট্রিয়াল ফিব্রিলেশনের রিদমটা ইরেগুলার থাকবে। তারপরে আসো কিউআরএস কমপ্লেক্স। কিউ আছে কিনা, কিউ হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশন, মানে বেজ লাইন থেকে নিচে থাকবে, পিটা উপরে থাকে, টিটা উপরের দিকে ডিরেকশনটা। কি ব্যাপার, কে চেঞ্জ করতে বলছে, কে চেঞ্জ করতে বলছে? এটাতেই থাকো। তাহলে এখানে যেটা দেখতেছো, এই লিডটাতে কোনো কিউ, এই ইসিজিটাতে কোনো কিউ নাই। এই তোমার আইকনটা দিয়ে দেখাও, এটা আশিকুল্লা না? হ্যাঁ, এটা তাহলে পি ওয়েভ কোনটা দেখাও, নিচে আসো, লিড রিদম স্ট্রিপে আসো, এতবার হ্যাঁ এটা পি। তারপরে আগাও, কিউআরএস কোনটা? এখানে কিউ দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিউ হচ্ছে ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন আফটার পি ওয়েভ, মানে পি ওয়েভের পরে প্রথম যে খোঁচাটা নিচের দিকে যায়। তাহলে সব লিডেই তোমাকে কন্টিজিউয়াস লিডে দেখতে হবে। একটা ধরো তুমি ওয়ানে কিউ পাইলা আর এইদিকে এভিএফ এ কিউ পাইলা, এগুলা তো কন্টিজিউয়াস লিড না, ওয়ানের সঙ্গে তো এভিএফ এর কোনো সম্পর্ক নাই, তাহলে ওটা সিগনিফিকেন্ট না। এবং কিউ ওয়েভ আমরা কখন বলবো প্যাথোলজিক্যাল, নর্মালি কিন্তু কিউআরএস কমপ্লেক্স থাকে, অথবা এই ইসিজিটার ক্ষেত্রে যেটা এখানে কোনো কিউ নাই, তাহলে এটা হচ্ছে আরএস কমপ্লেক্স। তাহলে কিউ ওয়েভ থাকে, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ কোনটা? কিউ ওয়েভ তো নর্মালি থাকতে পারে, কিউ ওয়েভ কে আমরা প্যাথোলজিক্যাল বলবো এটার সাইজ দেখে। যদি এটা নিচের দিকে মোর দেন 2 স্মল স্কোয়ার হয়, 2 or 2.5 স্মল স্কোয়ারের বেশি যদি ডিপ হয়, কন্টিজিউয়াস লিড। এবং গত ক্লাসে আমি বলছিলাম যে অন্তত দুইটা লিডে চেঞ্জ থাকতে হবে, একটাতে থাকলে হবে না। দুইটা লিডে না, মানে দুইটা, হ্যাঁ দুইটা লিডে। যেমন ইনফিরিয়ার হার্ট ওয়াল হচ্ছে 2-3 AVF, এর আগের দিনও বলছিলাম। তুমি যদি প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ 2 এবং এভিএফ এ পাও, অথবা 2 এবং 3 তে পাও, অথবা 3 and মানে যে কোনো দুইটাতে অন্তত থাকতে হবে। তাহলে প্যাথোলজিক্যাল কখন বলবো? এক হচ্ছে এটাকে ডিপ হইতে হবে, গভীর, 2.5 ঘরের বেশি, 2.5 ছোট ঘর। এই ইসিজির মধ্যে ছোট ছোট ঘর আছে, বড় ঘর আছে। তাহলে 2.5 ঘরের বেশি ডিপ যদি হয়, অথবা এর পরের যে এসটা, ওই এস এর যদি 25% বেশি ডিপ হয়, মানে এসটা যদি ধরো 4 ঘর, এস কোনটা? এই দেখাও ছেলে, এস কোনটা, এস ওয়েভ কোনটা? এস না, আর, আর কি বলতেছি, আর যেটা উপরে যাচ্ছে তাই না? হ্যাঁ, উঁচু জিনিসটা, আর যেটা নামতেছে ওইটা এস। তাহলে এই আর ওয়েভ যদি তোমার 4টা ছোট ঘর হয়, সেই ক্ষেত্রে এটার সামনে যে কিউ ওয়েভ আছে সেটা যদি একটা ঘর হয়, মানে 25% বেশি হয়, তাহলেও প্যাথোলজিক্যাল কিউ বলা যাবে। ঠিক আছে? প্যাথোলজিক্যাল কিউ ইজ প্রেজেন্ট ইন কেস অফ ওল্ড এমআই। তাহলে কিউ হচ্ছে ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন আফটার দি পি ওয়েভ। সেটা যদি কন্টিজিউয়াস লিডে দেখা যায় যে
আড়াইটা ছোট ঘরের বেশি ডিপ, অথবা এস এর পরের যে এসটা আর ওয়েভ আছে আর এর 1/4 বেশি ডিপ, তাহলে এটা বলতে হবে প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ ওল্ড এমআই। 1 AVL এ থাকলে ওল্ড হাই ল্যাটেরাল এমআই, 2-3 AVF এ থাকলে বা ইনফিরিয়র লিডে থাকলে ওল্ড ইনফিরিয়র এমআই, V1 থেকে V4 এ থাকলে ওল্ড অ্যান্টেরোসেপ্টাল এমআই, V5 থেকে V6 এ থাকলে ওল্ড ল্যাটেরাল এমআই, V1 থেকে V6 এ থাকলে ওল্ড অ্যান্টিরিয়র এমআই, V1 থেকে V6 তার সাথে যদি 1 AVL এ থাকে তাহলে ওল্ড এক্সটেন্সিভ অ্যান্টিরিয়র এমআই। এটা কিন্তু গত ক্লাসে বলা হয়েছিল লিডগুলো, সো আজকে আর ওটাতে যাচ্ছি না। তারপরে আসো টি ওয়েভ। ও তারপরে হচ্ছে, হ্যাঁ, টি ওয়েভ কোনটা দেখাও। হ্যাঁ, এটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের পরের যে ইয়েটা পজিটিভ ডিফ্লেকশনটা, এইটা সাধারণত আপওয়ার্ড থাকে, কিন্তু ইসকেমিয়া হইলে এটা উল্টা থাকতে পারে, উল্টানো থাকতে পারে। তাহলে এটা ইসকেমিয়া। এর আগের দিন আমি বলছিলাম ইসকেমিয়া হয়, একটা হতে পারে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা অথবা অ্যাকিউট করোনারি সিনড্রোম। অ্যাকিউট করোনারি সিনড্রোমের মধ্যে বলছিলাম আনস্টেবল অ্যাঞ্জাইনা, নন এসটিএমআই, এসটিএমআই, সবগুলাতেই টি ইনভার্সন থাকতে পারে, কন্টিজিউয়াস লিডে থাকতে হবে। টি ইনভার্সন ইন্ডিকেটিভ অফ ইসকেমিয়া। আর একটা হচ্ছে এসটি ডিপ্রেশন। এখানে অন্য একটা কমপ্লেক্সে যাও, ইনফিরিয়রটা তো অ্যাবনর্মাল, ইয়েতে যাও, 1 দেখাও এসটি। এসটি ইয়েটা কোনটা, এসটি ইন্টারভাল কোনটা? এটা তো টি। আর কোনটা দেখাও তো, এই ছেলে, আর কোনটা? হ্যাঁ, আর হচ্ছে উপরে যেটা যাচ্ছে তাবু, তাবুর উপরে যেটা যাচ্ছে সেটা আর, আর নিচে যেটা নামতেছে ওইটা এস। তাহলে এখান থেকে শুরু হবে এস আর এই পর্যন্ত, এটা হচ্ছে এসটি ইন্টারভাল। ঠিক আছে? এসটি ইন্টারভাল যদি চেস্ট লিডে 1 ঘরের বেশি, 1 ঘর বলতে ছোট ঘর 1 মিলিমিটারের বেশি, আর লিম লিডে যদি 2 মিলিমিটারের বেশি ডিপ্রেশন থাকে, দ্যাট ইজ কল্ড এসটি ডিপ্রেশন, which is also indicative of ischemia. এই ইসিজিটার V2 তে যাও, V2 এখানে কিন্তু এসটি ডিপ্রেশন আছে, এটাকে এসটি ডিপ্রেশন বলে, বেসলাইন থেকে নিচে নেমে গেছে। কিন্তু এর আগের দিন তোমাদেরকে বলছিলাম যে এখানে যেহেতু এসটি এলিভেশন আছে ইনফিরিয়র লিডে, এইটা হচ্ছে রেসিপ্রোকাল চেঞ্জ। এগুলো আস্তে আস্তে বুঝবা, ইসিজি বুঝতে সময় লাগবে, শুধু তোমাদেরকে দেখাইলাম যে এসটি ডিপ্রেশন দেখতে কেমন হয়। ঠিক আছে? তাহলে ওই এট্রিয়াল ফিব্রিলেশনে ইসিজিটা চলে যাও এবার। সারা 3 বছর ধরে এসব ইয়ে করে এখন পরীক্ষার আগের দিন এসে এগুলো নিয়ে এখন বসছে। এখানে রিদম স্ট্রিপ কোনটা ছেলে? মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে পুরাটাই দেখো, একটা কমপ্লেক্স আটকে আসছো কেন? পুরা এই যে নিচেরটা, তাই না, লং লিড টু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো পি ওয়েভ আছে কি নাই। আমি এইমাত্র কি বললাম যে কমপ্লেক্স গুলাতে কি কি দেখতে হবে, পি, কিউআরএস, টি, তাই না? এখানে কোনো পি দেখতে পাচ্ছ? না ম্যাম। No, ma'am. পি ওয়েভ নাই। আর রিদমটা কি খালি চোখে কি মনে হচ্ছে? রিদমটা খালি চোখে রেগুলার না ইরেগুলার? Regular. কে রেগুলার বললো? Sorry, ma'am. Irregular. হ্যাঁ, আর এটা হার্ট রেট কি মনে হচ্ছে? নর্মাল না কম না বেশি? বেশি, ma'am. তার মানে ট্যাকিকার্ডিয়া আছে, পি ওয়েভ নাই, হার্ট রেট ইরেগুলার। তাহলে তো হয়ে গেল। কি ডায়াগনোসিস? Atrial fibrillation. Atrial fibrillation. হ্যাঁ, তারপরে অনেক সময় বা এইভাবেও বলতে পারো, আগে বলার দরকার নাই, তাহলে জিজ্ঞেস বলবে যে মুখস্থ এট্রিয়াল ফিব্রিলেশন। এরপরে তোমাদেরকে রেট গুনতে বলা হবে। রেটটা কিভাবে গুনবা এখানে? একজন বলো তাড়াতাড়ি। পেপার দিয়ে ম্যাম
30 ঘর পর্যন্ত ম্যাম আর কাউন্ট করব। হ্যাঁ, পেপার দিয়ে এখানে না, পেপার দিয়ে শুধু বোঝা যাবে, যদি ক্লিয়ার না হয় তাহলে বুঝতে হবে যে ইরেগুলার কিনা। গুনতে হবে 30টা বড় ঘরের মধ্যে যে কয়টা আছে সেটাকে, 30টা বড় ঘর, ছোট ঘরে না বড় ঘরে যে কয়টা কমপ্লেক্স আছে সেটাকে 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে একজন, মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা 120, 30, 40-এর দিকে। এখন সময় নষ্ট করব না। তাহলে এটা তখন বলা হবে, তাহলে কমপ্লিট ডায়াগনোসিস কি? কমপ্লিট ডায়াগনোসিস হচ্ছে atrial fibrillation with fast ventricular rate। ঠিক আছে? ইয়েস ম্যাম। এখন এখান থেকে কোয়েশ্চেন গুলো বলে দেই। atrial fibrillation কেন হয়, মেকানিজমটা কি? ঠিক আছে? সিমটমস কি, সাইন কি, কমপ্লিকেশন কি, টাইপস কি? মেকানিজম, সাইন, সিমটম, কমপ্লিকেশন, টাইপস, ট্রিটমেন্ট, CHAD-VAS score, CHAD, CHAD hyphen Davidson আছে VASC, VAS score। তাহলে কেন হয়, মানে কেন হয় মানে মেকানিজমটা আমি বলতেছি না, তারপরে কজ। ঠিক আছে? কজ গুলো যেভাবে বলতেছি সেভাবে লিখো। এই 6টা কজ ছোটস্থ চাই পরীক্ষায়, ঝটপট লিখো। 1 নম্বরে বলবা ইসকেমিক হার্ট ডিজিজ, কমনলি অ্যাকিউট এমআই, সাধারণত অ্যান্টিরিয়র এমআইতে বেশি হয়, যে কোনো এমআইতে হতে পারে বাট অ্যান্টিরিয়রে বেশি হয়। 1 নাম্বার কজ হচ্ছে কি বললাম, ইসকেমিক হার্ট ডিজিজ, মেইনলি অ্যাকিউট এমআই। 2 নাম্বার হচ্ছে ক্রনিক রিউম্যাটিক ভালভুলার হার্ট ডিজিজ, chronic rheumatic valvular heart disease, mainly MS, MR, mitral stenosis, mitral regurgitation। লিখছো এই দুইটা? ইয়েস ম্যাম। থার্ড কজ হচ্ছে হাইপারটেনশন, আনকন্ট্রোলড হাইপারটেনশন বা হাইপারটেনশন। ফোর্থ কজ হচ্ছে লোন এট্রিয়াল ফিব্রিলেশন, লোন বা ইডিওপ্যাথিক, কোনো কারণ পাওয়া যায় না। 5 নাম্বার কজ হচ্ছে থাইরোটক্সিকোসিস। এটা তাহলে আমরা এখন কার্ডিওভাস্কুলার সিস্টেমের বাইরে চলে আসলাম। প্রথম 3টা ছিল কার্ডিয়াক কজ, ইসকেমিক হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ, হাইপারটেনশন। 4 নাম্বারটা ছিল কোনো কজ জানা নাই, ইডিওপ্যাথিক। 5 নাম্বার আর 6 নাম্বার হচ্ছে নন কার্ডিয়াক কজ। 5 নাম্বার হচ্ছে থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজম, আর 6 নাম্বার কজ হচ্ছে এনি চেস্ট ইনফেকশন, কমনলি নিউমোনিয়া। তাহলে ঘোড়ায়ও কিন্তু জিজ্ঞেস করতে পারি, নিউমোনিয়ার এক্সরে দিয়ে জিজ্ঞেস করা হইতে পারে যে এখান থেকে কার্ডিয়াক কি কমপ্লিকেশন হইতে পারে নিউমোনিয়ার এক্সরে থেকে। তাহলে এটা যেন কোরিলেশনটা যেন মাথায় আসে। সিমটম সাইন দেখে নিবা। কমপ্লিকেশনস হচ্ছে হার্ট ফেলিয়ার, এই সিকোয়েন্সে বলতে হবে। নাম্বার 1 হার্ট ফেলিয়ার, নাম্বার 2 প্রেসিপিটেশন অফ অ্যাঞ্জাইনা, নাম্বার 3 স্ট্রোক অথবা থ্রম্বো এম্বোলিজম। ঝটপট লিখো। তাহলে নাম্বার 1 হচ্ছে হার্ট ফেলিয়ার, নাম্বার 2 প্রেসিপিটেশন অফ অ্যাঞ্জাইনা, নাম্বার 3 থ্রম্বোএম্বোলিজম, কমনলি স্ট্রোক। এবং আরো 2-4টা কমপ্লিকেশন আছে, ওগুলো দেখে নিও। এই 3টা যে সিকোয়েন্সে বলছি এই সিকোয়েন্সে বলতে হবে। তারপরে টাইপস দেখে নিবা, সময় নাই। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট বলতে হবে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট অ্যান্ড স্পেসিফিক ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট অফ দি আন্ডারলাইং কজ। তাহলে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, রোগী যদি হার্ট ফেলিয়ার নিয়ে আসে তাহলে হার্ট ফেলিয়ারের ট্রিটমেন্ট, যদি ইসকেমিয়া নিয়ে আসে ইসকেমিয়ার ট্রিটমেন্ট,
আর হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, এটা যদি নিউমোনিয়ার কারণে হয় তাহলে নিউমোনিয়া চিকিৎসা করতে হবে, যদি এমআই এর জন্য হয় এমআই এর চিকিৎসা করতে হবে। আর স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে রেট কন্ট্রোল, একটা রিদম কন্ট্রোল। রেট কন্ট্রোল মানে এই যে হার্ট রেট এই রোগীটা ধরো 140-50 হয়ে গেছে, এত তাড়াতাড়ি যদি হার্ট বিট করতে থাকে তাহলে এটা হার্ট ফেলিয়ার প্রেসিপিটেট করবে, অ্যানজাইনা প্রেসিপিটেট করবে, তাহলে রেটটাকে কমাতে হবে। আর রিদম কন্ট্রোল মানে এটাকে সাইনাস রিদমে আনতে হবে। সাইনাস রিদম মানে কি, যেই কমপ্লেক্সে পি কিউআরএস টি আছে, ঠিক আছে, সবসময় সাইনাসে আনা সম্ভব হয় না। যখন আনা সম্ভব হয় না ওটাকে বলা হয় পার্মানেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন। কি কি আছে টাইপ, প্যারক্সিসমাল, পারসিস্টেন্ট, পার্মানেন্ট, দেখে নিবা। তাহলে রেট এবং রিদম কন্ট্রোলের ওষুধগুলো একই। রেট তাহলে বিটা ব্লকার, 1 নম্বরে বিটা ব্লকার, 2 নম্বরে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেটা কালকেও পরশুদিনও বলছিলাম, নন ডাইহাইড্রোপাইরিডিন, ভেরাপামিল, ডিলটিয়াজেম। 3 নম্বরে অ্যামিওডারোন, 4 নম্বরে ডিগক্সিন। এই সিকোয়েন্সে বলতে হবে, বিটা ব্লকার, রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামিওডারোন, ডিগক্সিন। আর তারপরে হচ্ছে প্রিভেনশন অফ কমপ্লিকেশন, মেইনলি আমরা স্ট্রোক প্রিভেনশন নিয়ে ওয়ারিড। স্ট্রোক প্রিভেনশনের জন্যই ওই যে চ্যাট ভাস স্কোয়ার একটা বললাম ওইটা লাগবে। এবং আমরা স্ট্রোক প্রিভেনশনের জন্য কি করি, অ্যান্টি কোয়াগুলেশন। তাহলে কিছু কিছু জিনিস তোমরা কনফিউজ থাকো, অ্যান্টি প্লেটলেট কোনটা, অ্যান্টি কোয়াগুলেন্ট কোনটা, থ্রম্বোলাইসিস কোনটা, পরে কোনো এক সময় ক্লাসে জিজ্ঞেস করে নিও, পরশুদিন তো পরীক্ষা, তার আগে তো আর এত কিছু পড়তে পারবা না। এইখানে শুধু যেই সব পেশেন্টরা এট্রিয়াল ফিব্রিলেশন থেকে হাই রিস্ক অফ স্ট্রোকে যাওয়ার, তাদেরকে আগে ওয়ারফেরিন দিয়ে, এটা একটা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হইতো। এখন ওয়ারফেরিনের কিছু বিকল্প বের হয়েছে, ওদেরকে বলা হয় ডোআক। ডোআক অল ক্যাপে, অল ক্যাপিটালে, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ও, ক্যাপিটাল এ, ক্যাপিটাল সি। ডোআক মানে হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং ওরাল অ্যান্টি কোয়াগুলেন্ট, এক্সাম্পল হচ্ছে রিভারক্সাবান, ঠিক আছে। আপাতত তোমাদের এখন ওয়ারফেরিন বললেই এনাফ। নেক্সট ইসিজি। ঠিক আছে, থামো। এখানে দেখাই যাচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটার কয়েকটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। এখানে দেখাই যাচ্ছে V1 আর V6 এর যোগফল 35টা ছোট ঘরের বেশি হইতে হবে, অথবা শুধু V5 বা V6 এ 25টা ছোট ঘরের বেশি হইতে হবে, অথবা AVL এ 11 ছোট ঘরের বেশি হইতে হবে, ঠিক আছে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির আরেকটা ইসিজি ছিল, এটা দেখাও তো। আচ্ছা, আরেকটা যে ইসিজি আছে ওইটাতে দেখবা যে এসটি ডিপ্রেশন আর টি ইনভার্সন আছে, ওটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন। ওটাকে ইসকেমিয়া বলবা না, ওটা হচ্ছে স্ট্রেইন, হার্টের উপর যে স্ট্রেইন পড়তেছে কাজ করতে। এটা এখান থেকে কোয়েশ্চেন আসবে যে, এটা প্রথমেই বলবা ডায়াগনোসিস কি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। কজ জিজ্ঞেস করা হবে, কজ 2 রকম ভাবে বলতে হবে, প্রেশার ওভারলোড, ভলিউম ওভারলোড। প্রেশার ওভারলোড হচ্ছে সিস্টেমিক হাইপারটেনশন, অ্যাওর্টিক স্টেনোসিস। ভলিউম ওভারলোড হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন, মাইট্রাল রিগার্জিটেশন। সিমটম কি হবে, পেশেন্ট অ্যাসিম্পটোম্যাটিক থাকতে পারে বা ফিচার অফ কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। মেইনলি কি কমপ্লিকেশন হবে, হার্ট ফেলিয়ার, ঠিক আছে, হার্ট ফেলিয়ার। অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার নিয়েও আসতে পারে, ক্রনিক হার্ট ফেলিয়ার নিয়েও আসতে পারে। বোঝা গেছে? সিমটমের মধ্যে ইউজুয়ালি অ্যাসিম্পটোম্যাটিক থাকে বা কমপ্লিকেশন, হার্ট ফেলিয়ারের অ্যাকিউট বা ক্রনিক হার্ট ফেলিয়ার নিয়ে আসতে পারে। সাইনের মধ্যে হচ্ছে হার্ট ফেলিয়ারের সাইনগুলো পাবা যদি হার্ট ফেলিয়ার থাকে। আর এইখানে যেহেতু লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি হচ্ছে, অ্যাপেক্সটা ডিসপ্লেসড থাকবে। অ্যাপেক্স নর্মালি কোন জায়গায় থাকে, লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট মিডিয়াল টু দি মিড ক্ল্যাভিকুলার লাইন, তাই না।
কিন্তু এখানে যেহেতু হার্টটা বড় হয়ে যাচ্ছে, ইট উইল বি ডিসপ্লেসড আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। অ্যাপেক্সটা নর্মাল জায়গায় থাকবে না, অ্যাপেক্সটা ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস থাকবে। এটা গেল লোকেশন অফ দি অ্যাপেক্স। 2 নাম্বার হচ্ছে নেচার অফ দি অ্যাপেক্স বিট। নর্মালি একটা অ্যাপেক্স বিট নর্মাল থাকে অথবা অ্যাবনর্মাল হতে পারে। অ্যাবনর্মালের মধ্যে 3 ধরনের অ্যাপেক্স হয়। ট্যাপিং, যেটা পাওয়া যায় মাইট্রাল স্টেনোসিসে। হিভিং, যেটা পাওয়া যায় প্রেশার ওভারলোডে। একটু আগে কি বললাম, প্রেশার ওভারলোড হচ্ছে সিস্টেমিক হাইপারটেনশন এবং অ্যাওর্টিক স্টেনোসিস। এবং এই ইসিজি থেকে কিন্তু হাইপারটেনশনে চলে যাব। হাইপারটেনশনের ক্লাসিফিকেশন, হাইপারটেনশনের কমপ্লিকেশনস, অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট, বুঝছো? আর আরেকটা হচ্ছে থ্রাস্টিক, মানে এখানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা যদি হাইপারটেনশন বা অ্যাওর্টিক স্টেনোসিসের কারণে হয়, আমরা হিভিং অ্যাপেক্স বিট পেতে পারি। যদি মাইট্রাল রিগার্জিটেশন বা অ্যাওর্টিক রিগার্জিটেশনের কারণে হয়, তাহলে থ্রাস্টিং অ্যাপেক্স বিট পেতে পারি। দিস আর দি সাইন্স। তারপরে এখান থেকে কোয়েশ্চেন আসবে। হার্ট ফেলিয়ারে আমরা চলে যেতে পারি। কোয়েশ্চেন, ডিফাইন হার্ট ফেলিয়ার, হোয়াট আর দ্য টাইপস অফ হার্ট ফেলিয়ার। টাইপস অফ হার্ট ফেলিয়ার একটা হচ্ছে অ্যাকিউট, একটা ক্রনিক। আরেকটা হচ্ছে লেফট হার্ট ফেলিয়ার, রাইট হার্ট ফেলিয়ার, বাইভেন্ট্রিকুলার অর কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ারের ডেফিনেশন, হার্ট ফেলিয়ারের সিমটম, হার্ট ফেলিয়ারের সাইন, হার্ট ফেলিয়ারের কমপ্লিকেশনস এবং হার্ট ফেলিয়ারের ট্রিটমেন্ট। ঠিক আছে? ইনভেস্টিগেশনস এবং ট্রিটমেন্ট। 5 বছরের পড়া তো এক রাতে পড়তে চাইলে হবে না। নেক্সট ইসিজি। আচ্ছা, এতক্ষণ যে 2টা ইসিজি বললাম, ওই 2টা ইসিজি থেকে কিছু কোয়েশ্চেন আছে কোনো? বা ইসিজি যে কয়টা বল, এই যে তুমি যে বললা তোমার কাছে আর ইসিজি নাই, এটাই তো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইনের ইসিজি। উপরে উঠাও, উপরে উঠাও, তো নিচে নামাচ্ছে। হ্যাঁ, তো এইখানে দেখো V5 V6 এ আর ওয়েভটা এত লম্বা যে একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, তাই না? আমি কি বললাম, শুধু একটাই V5 বা V6 এ যদি 5টা বড় ঘরের বেশি হয়, তাহলেই তো এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, এবং এটাতে টি ইনভার্সন দেখা যাচ্ছে। সো দিস ইজ, এই ইসিজিটা পেলে বলতে হবে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন। ঠিক আছে? তাহলে এট্রিয়াল ফিব্রিলেশন আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ইসিজি দুটো মোটামুটি একটু বোঝা গেছে কিছুটা, না কিছুই বুঝো নাই? জি ম্যাম। ঠিক আছে, নেক্সট। আর তো মনে হয় একটা আছে ইসিজি। আর কি আছে ইসিজি এটা ছাড়া? দেখি, ইনফিরিয়র এমআই তো পড়ানো হয়েছে এর আগে। তাহলে ওইটাই, হার্ট ব্লকের ইসিজিটা যাও। ঠিক আছে, হার্ট ব্লক বলতে এখানে কিন্তু বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ব্লক। মানে হার্টের মেইন কাজটা কি? পাম্প করা। পাম্প কে করে? মাসল। কার মাসল? মেইনলি করে লেফট ভেন্ট্রিকেলের মাসল। কিভাবে করে? কারণ একটা এক্সাইটেটরি ইম্পালস আসে। এই ইম্পালসটা কে জেনারেট করে? এসএ নোড। তাহলে কন্ডাক্টিং সিস্টেম অফ দি হার্ট তো শুরু হয় এসএ নোড দিয়ে, তাই না? এসএ নোড কোথায় থাকে? রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়ামে থাকে। তাহলে এখান থেকে যে কমপ্লেক্সগুলো, এট্রিয়াম থেকে যে কমপ্লেক্সগুলো তৈরি হচ্ছে রাইট এট্রিয়াম থেকে, এসএ নোডকে বলা হয় পেসমেকার অফ দি হার্ট, হার্টের পেসমেকার। তাহলে এসএ নোড থেকে যে কমপ্লেক্সটা বা ইম্পালসটা জেনারেট হচ্ছে, এটা বান্ডেল অফ হেস, পার্কিনজি ফাইবার, এভি নোড হয়ে হাবিজাবি হয়ে তারপরে এটা ভেন্ট্রিকেলে পৌঁছায়, স্টিমুলেট করতেছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনকে। এই যে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে যে ইম্পালস গুলো পৌঁছাচ্ছে, এই পৌঁছানোর অ্যাবনর্মালিটি গুলাই হচ্ছে এই ধরনের ব্লক, ইলেকট্রিক্যাল ব্লক বা এভি ব্লক। আরেকটা ব্লক তোমরা শুনতে পারবা যেটা অ্যানজিওগ্রাম করলে বোঝা যায়, ওটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজের ব্লক। ঠিক আছে? তাহলে
এভি ব্লক আছে, মানে মেইনলি তোমার এট্রিয়ামে যে ইম্পালস, ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি হচ্ছে সেটা ভেন্ট্রিকেলে পৌঁছানোর অ্যাবনর্মালিটি গুলাই হচ্ছে এভি ব্লক বা হার্ট ব্লক। এটা হতে পারে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রিতে কিছুই হয় না, শুধু নর্মাল একটা মানুষের যতক্ষণ লাগে পৌঁছাইতে এদের একটু বেশি সময় লাগে। তার মানে ওইখানে কি হবে, পি আর ইন্টারভালটা প্রলংড হবে। পি কি রিপ্রেজেন্ট করে, এট্রিয়াল কন্ট্রাকশন, আর কিউআরএস রিপ্রেজেন্ট করে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। তাহলে পি আর ইন্টারভাল, পি শেষ থেকে কিউআরএস এর শুরু পর্যন্ত যেই গ্যাপটা, একটু আগে আশিক আমাদেরকে এসটি ইন্টারভাল দেখাইছে, আর এটা হচ্ছে পিআর ইন্টারভাল। পিআর ইন্টারভাল যদি দেখো প্রলংড, নর্মালি কত থাকতে হবে দেখে নিবা, নর্মালি সম্ভবত 2.5 থেকে 3 ঘর থাকে। যদি 5 ঘরের বেশি থাকে তাহলে ওটাকে বলা হয় ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, উইচ ইজ আ নর্মাল ভেরিয়েন্ট, ভয়ের কিছু নাই। সেকেন্ড ডিগ্রিতে আমরা এখন যাব না যেহেতু ইসিজি নাই। থার্ড ডিগ্রিতে কি হয়, এট্রিয়ামের বিট গুলো ঠিক মতো পৌঁছায় না, যার ফলে তখন কি হয়, ভেন্ট্রিকেলের যে ওয়াল আছে, ভেন্ট্রিকুলার ওয়ালের যে টিস্যুগুলো সেগুলোই তখন পেসমেকারের কাজটা নিজের উপরে নিয়ে নেয় একটা সার্ভাইভাল মোড হিসাবে। কিন্তু সে তো ঠিক মতো, এখানে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে এসএ নোডে যে আমাদের হার্ট রেটটা ফিক্স করা, এখানে সেই রেটটা হবে না, মানে এখানে ব্র্যাডিকার্ডিয়া বা এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া হবে কমপ্লিট হার্ট ব্লকে। তিনটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে এসএ নোডে যে ইম্পালস গুলো জেনারেট হচ্ছে ওগুলো হয় পৌঁছাচ্ছে না অথবা ঠিক মতো পৌঁছাচ্ছে না, ঠিক আছে? আর যখন পৌঁছাচ্ছে না ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করতে হবে, এটা এর নিজস্ব একটা ইম্পালস তৈরি করতেছে ভেন্ট্রিকেলের মধ্যে থেকে, কিন্তু সেই ইম্পালসটা হচ্ছে ইনইফেক্টিভ। কিভাবে বুঝবো ইনইফেক্টিভ? 1 নাম্বার হচ্ছে এটা স্লো। নর্মাল হার্ট রেট অ্যাভারেজে কত, 60 to 100, এটার গড় ধরলে 80 ধরি, তাহলে এখানে হবে 50, 40, 50-এর কম। আর 2 নাম্বার হচ্ছে হার্টের মেইন কাজ কি, পাম্প করা। যেহেতু এখানে ইনএফেক্টিভ ইলেকট্রিক্যাল ইম্পালস হচ্ছে এটা, তাহলে ঠিক মতো পাম্প করতে পারবে না। যখন একটা হার্ট ঠিক মতো পাম্প করতে পারবে না, এটা কি হয়, হার্ট ফেলিয়ার প্রেসিপিটেট করে, ঠিক আছে? তাহলে এখানে ফাইন্ডিং গুলা কি, পি পি ইন্টারভাল ইজ কনস্ট্যান্ট, একটা পি থেকে আরেকটা পি ঠিক আছে, একটা আর থেকে আরেকটা আর, মানে কিউআরএস কমপ্লেক্স গুলার মধ্যেও ডিস্টেন্সটা ঠিক আছে। ওই যে একটা ছেলে কাগজের কথা বলছিল, কাগজ দিয়ে এখানে দেখতে পারো যে পি আর পির মধ্যে, সবগুলা পির মধ্যে ইকুয়াল গ্যাপ এবং সবগুলা কিউআরএস এর মধ্যে ইকুয়াল গ্যাপ, কিন্তু পি আর কিউআরএস এর মধ্যে কোনো রিলেশন নাই। এবং কয়েকটা পির পরে দেখো আশিক, তোমার আইকনটা একটু পিছন দিকে, এখানে তো একটু ঘিচিমিচি হয়ে আছে, হ্যাঁ আচ্ছা এইটা কি, তুমি যেখানে হাত দিসলা, কিউআরএস কমপ্লেক্স বা আরএস কমপ্লেক্স, তারপরে কি, পিছনে যাও, হ্যাঁ এসটি, তারপরে এটা টি, তাই না, এটা পি, তারপরেরটা কি, পিআর ইন্টারভাল, যাও আগাও, তারপরে এটা, তারপরে টি, তারপরে একটা পি, কিন্তু এই পির পরে কোনো কিউআরএস নাই, তাই না? আরেকটা পি, তারপরে কিউআরএস আছে, কিন্তু এই যে পি গুলার কয়েকটা পি দেখবা যেগুলার পরে কিউআরএস কমপ্লেক্স নাই, দ্যাট ইজ, তাহলে এখানে ক্রাইটেরিয়া হচ্ছে এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া, পিপি ইন্টারভাল কনস্ট্যান্ট, আর ইন্টারভাল কনস্ট্যান্ট, নো রিলেশনশিপ বিটুইন পি আর ইন্টারভালস, এবং সাম পি আর followed by absence of QRS complexes, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। কজ হচ্ছে কনজেনিটাল অ্যান্ড অ্যাকোয়ার্ড, মেইন কমন কজ হচ্ছে অ্যাকোয়ার্ড, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এমআই, কমনলি ইনফিরিয়ার এমআই। কেন ইনফিরিয়ার এমআই, এটা সবার শেষে বলে শেষ করব, জিজ্ঞেস করো মনে করে। যে কোনো এমআইতে হতে পারে, বাট ইনফিরিয়ার এমআইতে মোর কমন। আর হচ্ছে তোমার ড্রাগস, কোন কোন ড্রাগ এগুলা করতে পারে,
যেগুলো হার্ট রেট কমায়। কি কি ড্রাগস হার্ট রেট কমায়? বিটা ব্লকার, ডিগক্সিন, নন ডাইহাইড্রোপাইরোডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ঠিক আছে? আবার কিছু কিছু ড্রাগ আছে অ্যারিথমোজেনিক, যেমন কুইনিডিন, ফ্লেকেনাইড। এই ড্রাগসগুলো প্রলংড সময় ধরে খেলে এরা যে কোনো ধরনের অ্যারিথমিয়া প্রেসিপিটেট করতে পারে। এগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড কজ। আর কনজেনিটাল কজ হচ্ছে সিক সাইনাস সিনড্রোম। আরেকটা কারণ হচ্ছে অনেক বয়স্ক রোগীদের ৮০-৯০ বছরে অনেক সময় ডিজেনারেশন হয়ে যায়, সিক সাইনাস সিনড্রোম। এগুলো পড়ে নিবা। তাহলে কজ ধরা হবে সিমটম। এখানে মেইনলি সিমটম হবে ডিজিনেস, ব্র্যাডিকার্ডিয়া থেকে তার ডিজিনেস হবে, প্যালপিটেশন হতে পারে, সিনকোপ। সিনকোপ ভুলবা না, লিখতেছ? এখান থেকে তারপরে সিনকোপের ডেফিনেশন জিজ্ঞেস করা হবে, সিনকোপের টাইপ এবং সিনকোপের কজ জিজ্ঞেস করা হবে। তাহলে কই ছিলাম? সিমটমে বললাম ফেইন্টনেস, ডিজিনেস, প্যালপিটেশন, হাইপোটেনশন, সোয়েটিং, ফেইন্টিং বা সিনকোপ। আর সাইনের মধ্যে এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া, আরো কয়েকটা সাইন আছে, ওগুলা দেখে নিবা বইয়ে। জেভিপি রেস থাকে, ক্যানন এ ওয়েভ থাকে, হাইপোটেনশন। আর তারপরে কমপ্লিকেশন, ট্রিটমেন্ট, ঠিক আছে? ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ দি আন্ডারলাইং কজ। যদি এমআই এর কারণে হয়, এমআইটাকে ট্রিট করলে এটা ঠিক হয়ে যাবে, কিছু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে হয়। আর যদি এটা কোনো ইরিভার্সিবল কজ থাকে, যেমন কনজেনিটাল, যেটা এটা যদি রিভার্সিবল কজ হয়, যেমন এমআই অথবা কি যেন বলে ওটাকে, ড্রাগস গুলা বন্ধ করে দিয়ে এটার সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিলে এটা রিকভার করবে। কিন্তু যদি সিক সাইনাস সিনড্রোম হয়, কনজেনিটাল অ্যানোমালি, অথবা বয়সের কারণে ৮০-৯০ বছর হয়ে গেছে, ডিজেনারেশন হয়ে গেছে, ওটাকে তো তুমি ফেরাতে পারবে না এসএনওটের ডিজেনারেশনকে, তখন তোমার স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে পার্মানেন্ট পেসমেকার। কিন্তু রিভার্সিবল কজ হলে আমরা পার্মানেন্ট পেসমেকার দেই না, সেখানে আমরা টেম্পোরারি পেসমেকার দেই। আর টেম্পোরারি পেসমেকার বসানো পর্যন্ত আমরা একটা ওষুধ দেই, ওষুধটার নাম হচ্ছে অ্যাট্রোপিন, ঠিক আছে? অ্যাট্রোপিনের ডোজ আর রুট, কোন রুট দিয়ে দেই, আইভি, আইএম নাকি, এবং কি ডোজে দেই জিজ্ঞেস করা হবে প্রফে, ঠিক আছে? তাহলে এখন আমার একটা কোয়েশ্চেন ছিল যে এটা কেন ইনফিরিয়ার এমআই এর সঙ্গে বেশি কমন। তাহলে ব্লাড সাপ্লাই অফ দি হার্ট কিভাবে হয়? করোনারি আর্টারিজ, লেফট করোনারি অ্যান্ড রাইট করোনারি। হার্টের মেইন অংশ কি? লেফট ভেন্ট্রিকল, দ্য বিগেস্ট পার্ট ইজ লেফট ভেন্ট্রিকল। তো এটার যে ইয়েটা, লেফট করোনারি আর্টারিটা নাম হচ্ছে লেফট মেইন। লেফট মেইন হয়ে এটা দুই ভাগে ভাগ হয়ে যায়, বাইফার্কেশন হয়। একটা হচ্ছে এলএডি বা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, আর একটা লেফট সার্কামফ্লেক্স। এগুলো সাপ্লাই করে মেজর পোর্শন অফ দি লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, পার্ট অফ দি রাইট ভেন্ট্রিকল এবং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামকে। আর রাইট সাইড অফ দি হার্টকে সাপ্লাই করে রাইট কর্নারি আর্টারি। একটু আগে আমি বলছিলাম এসএ নোড কোথায় আছে? এসএ নোড আছে রাইট এট্রিয়ামে। আর ইনফিরিয়র এমআই কোন আর্টারির ব্লকের জন্য হয়? রাইট করোনারি আর্টারির জন্য, ঠিক আছে? কারণ ইনফিরিয়র ওয়াল অফ লেফট ভেন্ট্রিকল ইজ মেইনলি সাপ্লাইড বাই দি রাইট কর্নারি আর্টারি। তাহলে রাইট কর্নারি আর্টারি ইনফিরিয়র ওয়ালকে সাপ্লাই করে এবং এসএ নোডকে সাপ্লাই করে। সো রাইট কর্নারি আর্টারিতে যখন ব্লক বা অক্লুশন হয়, তখন ইনফিরিয়র এমআই সাথে অনেক সময় এটাকে এসএ নোডটাকেও ইয়ে করতে পারে, এফেক্ট করে এটা কমপ্লিট হার্ট ব্লক করতে পারে, ঠিক আছে? জি ম্যাম। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, না হলে শেষ। কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? আর কোয়েশ্চেন যেগুলা বলছি সেগুলা লিখছো? জি ম্যাম। জি ম্যাম, লিখছি।
ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।